ওকে, আমরা আগের দিন এই পদার্থের গাঠনিক আহ, ধর্ম যেটা সেটার কিছু বেসিক টপিক নিয়ে আহ, আলাপ করছিলাম আর কি, বা আলোচনা করছিলাম। সেখানে যেগুলা জাস্ট সংজ্ঞা টাইপ বেশি ছিল, আর বলছিলাম যে ওই সংজ্ঞাগুলা আহ, একদম সংজ্ঞা আকারেই বেশি আসে, আর কখনো খ নাম্বারের জন্য আসতে পারে, এরকম আসে। আর এইসব ক্ষেত্রে ওই বেসিক গুলো আমাদের পরের টপিক গুলাতে লাগবে। আজকে কিছু জিনিস দেখবো, আর কালকে একটা ওই ওই যে উম, আহ, অসহ বল, ওইটার মধ্যে সর্বাপেক্ষা সর্বনিম্ন যে কথাটা, মানে ওইটাকে দুই ভাবেই বলা যায়। হ্যাঁ, দাঁড়া একটু, সরি, অসহ বল না, সরি, স্থিতিস্থাপক সীমা, ওটাকে দুই ভাবে বলা যায়, বুঝছিস? যদি কেউ সর্বোচ্চ বল দিয়ে বলে, আচ্ছা সংজ্ঞাটা একটু মনে করে দেই, স্থিতিস্থাপক সীমা যেটাকে বলছিলাম সেটাকে দুই ভাবে বলতে পারবি। যদি কেউ সর্বোচ্চ বল দিয়ে বলে, তাইলে সে এভাবে বলবে যে একটা বস্তুর উপরে সর্বোচ্চ যে বল প্রয়োগ করলে আহ, অথবা সর্বোচ্চ যে বল পর্যন্ত বস্তুটা তার স্থিতিস্থাপকতার ধর্মটা দেখাইতে পারে, সেটা হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা। সে এভাবে বলবে যে সর্বোচ্চ যে বল পর্যন্ত তার স্থিতিস্থাপকতার ধর্মটা সে দেখাইতে পারে, এভাবে বলতে পারে। আবার এটাকে সে চাইলে যদি সর্বনিম্ন দিয়ে বলে, তাহলে ওই যে আমি এভাবে বলছিলাম যে সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে এর স্থিতিস্থাপকতার ধর্মটা নষ্ট হয়ে যায়। আগেরটাই হচ্ছে স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতার ধর্মটা সে দেখাইতে পারতেছে ওই সর্বোচ্চ বল পর্যন্ত। আর এবার যদি সর্বনিম্ন দিয়ে বলি, তাহলে এভাবে বলতে হবে সর্বনিম্ন যে বল দিলে বস্তুটার স্থিতিস্থাপকতার ধর্মটা নষ্ট হয়ে যায়। দুইভাবেই বলা যাবে, এটা একটু খেয়াল রাখিস। আহ বইয়েরটায় মনে হয় সর্বাপেক্ষা দিয়েই লেখা আছে, তোদের যেটা ভাল লাগে লিখতে পারিস, কিন্তু লেখার সময় ওটা যেন খেয়াল থাকে, তোদের গুলাই ফেলিস না আবার। আচ্ছা, তো আমি মানে সংজ্ঞাগুলা লিখে দিলে ভালোই তো। মানে তাতে টাইমটা বেশি লাগবে, তো আমি তো তোদের নোট দিব বলছি, কিন্তু একটু টাইম দেওয়া লাগবে আমাকে। আই মিন, নোটগুলো আমার কাছে রেডি নাই, আমি ক্লাস চলাকালীন সময় আমি নোট দিয়ে দিব, সমস্যা নাই। মানে চলতে চলতেই, ওকে, একটু কষ্ট করে এখন বই থেকে দেখবি, বুঝছিস? মানে চ্যাপ্টার চলতেই আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, এবার আসতেছি। মানে আমার কাছে যে নোটটা আছে সেটা খুব শর্টে করা আর কি। ওইটা আর কি, ওই সেকেন্ড ইয়ারের আগের বছর পড়াইছিলাম, ওরা তখন সেকেন্ড ইয়ারে উঠে গেছে, খুব দ্রুত নোট করাইছিলাম এরকম আর কি। সো এখন আর একটু গোছায় করার জন্য একটু টাইম নিচ্ছি আমি। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিক যেটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে, আমরা আগের দিন পীড়ন বিকৃতি এইসব নিয়ে কথা বলছিলাম। সো আজকে বিভিন্ন প্রকার। হ্যাঁ ভাই, বুঝি নাই। আচ্ছা, এটা কি আমার না, এটা কি সব, এটা কি সবারটাই হচ্ছে? আচ্ছা তাইলে, ওকে ভাই, শামসুর, তাহলে মনে হয় তোর নেটে প্রবলেম হচ্ছে। বিভিন্ন প্রকার বিকৃতি আর পীড়ন, আমারও তো আইফাই, বাকিরা তো দেখতেছে। তুই কি কোন আইডিতে আছিস বলতো? আমি কিন্তু দুইটা আইডি দিয়ে জয়েন দিছি। যে আইডিতে মিউট করা ওইটাই আমাকে দেখবি না, স্টিল শুধু ছবি দেখবি। আর একটা আইডি আছে, ওইটাই ট্যাপ কর। দুইটা আইডি দিয়ে জয়েন দিছি আমি। শামসুর, এবার কি পাইছিস নাকি? ওকে, শুরু করি। তো আগের দিন আমরা বলছিলাম যে বিকৃতিটা কয়েকটা টাইপের হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আর একটা হচ্ছে ওই আহ, ক্ষেত্রফল বিকৃতি, আয়তন বিকৃতি, এরকম কয়েক টাইপের বিকৃতি হয়। সো আমরা ওই বিভিন্ন টাইপের বিকৃতিগুলা এবং সেই সব বিকৃতির জন্য বিভিন্ন টাইপের পীড়নও হবে, সেগুলো একটু দেখব। একই জিনিস, একই কনসেপ্ট, একই রকম, সো পেন নেওয়ার দরকার নাই। প্রথমে আসি ওই দৈর্ঘ্য বিকৃতি, যেটা আগের দিন বলছিলাম। আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি, দৈর্ঘ্য বিকৃতি আর হচ্ছে দৈর্ঘ্য পীড়ন। একটা বুঝলে বাকিগুলাও একই রকম হবে, হ্যাঁ। সো একটা বস্তুর, ধর আমরা এখন দৈর্ঘ্য নিয়ে বিবেচনা করতেছি, সো এরকম এল দৈর্ঘ্যের একটা তার হইতে পারে, এটা যে কোনো কিছু। তো এটার আদি দৈর্ঘ্যটা এল ছিল,
পরে এটার উপরে আমরা একটা বল প্রয়োগ করাতে বা একটা ওয়েট ঝুলাই দেওয়াতে এটার দৈর্ঘ্য এরকম প্রসারিত হইলো, এইটুকু দৈর্ঘ্য বেড়ে গেল। এটাকে আমরা এল দৈর্ঘ্য দিলাম, আর এখানে যে বলটা প্রয়োগ করছি সেটাকে এফ বললাম, আর তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা সেটাকে এ বললাম। এরকম যদি হয়, আর এখানে যে বলটা দিছি এটা যদি ওয়েট ঝুলাই দিই, ধর এরকম ওয়েট ঝুলাই যদি বলটাকে দেখাই, তাহলে এফ ইকুয়ালস টু এমজি হবে, মানে ওইটার ওয়েটটা হবে এরকম আর কি। আস্তে আস্তে আসতেছি বাকি জিনিসগুলা। ওকে, তাহলে এখন আমরা এই ক্ষেত্রে দৈর্ঘ্য বিকৃতি কাকে বলছিলাম? একক মাত্রায় যে পরিবর্তন ঘটে, মানে এল দৈর্ঘ্যের জন্য পরিবর্তন হয়েছে স্মল এল পরিমাণ, তার মানে একক দৈর্ঘ্যে কতখানি পরিবর্তন হয়েছে, এটাকে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলতেছিলাম। তাহলে এখন দৈর্ঘ্য পীড়ন কাকে বলবো? পীড়ন ছিল একটা চাপ। তো যখন এই বস্তুটাকে আমরা বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য বিকৃতি ঘটাইছি, তখন তার এই দৈর্ঘ্য বিকৃতিটা প্রতিরোধ করার জন্য সে ভিতরের দিকে আরেকটা বল দিছে, যেটা হচ্ছে বিকৃতি প্রতিরোধকারী বল। সেই বলটা ছিল এই এফ এর সমান এবং বিপরীত। ওকে, তার মানে এই ক্ষেত্রে দৈর্ঘ্য পীড়নের যা সংজ্ঞা ছিল তাই থাকবে, খালি সামনে দৈর্ঘ্য পীড়ন কথাটা যখন অ্যাড করে দিছি তখন পীড়নের সংজ্ঞাটা এরকম হবে যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তনের সময় বা বল প্রয়োগ করে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন করার চেষ্টা করা হলে তখন ওই বস্তুর প্রতি একক দৈর্ঘ্যে ওই দৈর্ঘ্য পরিবর্তনকে প্রতিরোধ করার জন্য, প্রতি একক দৈর্ঘ্য বলতেছি, প্রতি একক ক্ষেত্রফলে সেই দৈর্ঘ্য পরিবর্তনকে প্রতিরোধ করার জন্য যে বল প্রযুক্ত হয় সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য পীড়ন। তো দৈর্ঘ্য পীড়নও সেই বল বাই ক্ষেত্রফল একই থাকবে, জাস্ট খালি সংজ্ঞার মধ্যে দৈর্ঘ্য কথাটা অ্যাড করে দিব। আগের দিন পীড়নের সংজ্ঞাটা এরকম দিছিলাম যে কোনো বস্তুর আকার আকৃতি পরিবর্তনের সময় সেই বিকৃতি পরিবর্তনের জন্য সে যে বাধাদানকারী বল দিচ্ছে সেটা বস্তুর ভিতরে একক ক্ষেত্রফলে যে চাপ উৎপন্ন করে বা একক ক্ষেত্রফলে বলটা মানকেই আমরা বলতেছিলাম পীড়ন। তো আজকে খালি বলে দিব দৈর্ঘ্য কথাটা, যে বস্তুর দৈর্ঘ্য পরিবর্তনের সময় এভাবে বলবো। তো সংজ্ঞা দেখলেই তোরা পারবি। আচ্ছা, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রফল হ্রাস পাইছে। হ্যাঁ, ক্ষেত্রফল হ্রাস পাইছে। আচ্ছা আচ্ছা, এটাকে মানে আমরা এইটার এখন দৈর্ঘ্য দিয়ে বিবেচনা করতেছি। আমি এটাকে একটু পরে আরেকটা ইয়াও নিয়ে আসবো এখানে। থ্যাংক ইউ কথাটা বলার জন্য। এখানে আরো একটা জিনিস ঘটছে, এখানে দৈর্ঘ্য বিকৃতি ঘটছে, আরো একটা বিকৃতি ঘটছে, সেটার নাম পার্শ্ব বিকৃতি। পাশ দিয়েও চেপে আসছে। ওকে, সো আমরা এখন দৈর্ঘ্য নিয়ে কথা বলতেছি, অবশ্যই আয়তন নিয়ে বলতে পারবো, কেন বলতে পারবো না, অবশ্যই বলতে পারবো। এই বস্তুটা আমি এমন কোন একটা কিছু চিন্তা করছি, ধর একটা তারের দৈর্ঘ্যটাই বেশি ভিজিবল, কারণ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল খুবই নগণ্য। সো সেই ক্ষেত্রে আয়তনের তুলনায় আমরা দৈর্ঘ্যটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি বা গুরুত্ব দিচ্ছি এই ক্ষেত্রে। কথা বুঝছিস? বুঝছিস কি? ওকে, আবার একইভাবে আমরা যদি একটা প্লেট নেই একদম, বা আমাদের এই যে বইয়ের যে পাতা, বইয়ের পেজ, এরকম পেজের মতো একটা প্লেট শেপ নেই, তখন সেক্ষেত্রে তার ক্ষেত্রফলটাকে বেশি গুরুত্ব দেব, এরকম আর কি। সো আমি যদি এমন বস্তু নেই যার যথেষ্ট পরিমাণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, তাহলে সেক্ষেত্রে আয়তন বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, ক্ষেত্রফল বিকৃতি সবগুলো একসাথেই বলতে পারবো। এখন আমরা এরকম কিছু চিন্তা করতেছি যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যথেষ্ট নগণ্য, এজন্য আমরা দৈর্ঘ্য নিয়ে কথা বলতেছি। আচ্ছা, এবার আসি তাহলে এই বিকৃতিটাকে আরেকটা ভাবে যদি আসি, যে আয়তন দিয়ে যদি বলতে চাই, এই একই বস্তুর জন্য বলতে পারতাম। আয়তনের জন্য আমরা এবার একটা বেলুন দিয়ে চিন্তা করতে পারি, বাট আমরা কিন্তু এটা দিয়েও বলতে পারতাম, কোনো সমস্যা ছিল না। হ্যাঁ হ্যাঁ, বল, কিছু বলবি? আচ্ছা, এই কল স্ট্রিটটাকে যে এটা লিখছিলাম এখানে একটু লিখে দেই। এটা কি? এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওই তারের, এটা যদি একটা তার হয়, তারের এই যে এই পোরশনটা, এটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এ সমান সমান পাই আর স্কোয়ার। তার মানে আমরা চাইলে এটাকে এটা লিখতে পারবো এফ বাই পাই আর স্কোয়ার। আর এফ ইকুয়ালস টু যে এমজি দেখাইছিলাম একটু আগে, আমি চাইলে এটাও লিখতে পারবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, জাস্ট তার কাটলে যেটুকু, এই যে এই পোরশনটা। ওকে, এই জিনিসটা এখানে পাই হচ্ছে
পাই, আর হচ্ছে ওই তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ। ওকে, সো আমরা ওই ভর ঝুলাই দিলে তখন এটাকে এমজি এভাবেও লিখতে পারবো, এবং অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের এইরকম ব্যাপার স্যাপার আসবে, তখন আমাদের এভাবে মানটা বসাইতে হবে। ওকে, এইবার তারপরেরটাই চলে আসতেছি। ধর আয়তন বিকৃতি নিয়ে যদি বলি, আয়তন বিকৃতি নিয়ে কালকে এমনিতেই বলছি, আয়তন পীড়ন নিয়ে আলাদা করে বলি নাই। সো আমরা এখন আয়তন বিকৃতি আর আয়তন পীড়ন নিয়ে বলবো। একটা সংজ্ঞা যেরকম, সবগুলোর সংজ্ঞা একই রকম হবে, জাস্ট খালি সামনের কথাটা চেঞ্জ করে দেওয়া লাগবে। তাহলে আয়তন বিকৃতি কি ছিল, আগের দিন দেখে আসছিলাম যে এটা একটা যদি ভি আয়তনের বস্তু হয়, এখন তার আয়তন ভি, আর আমি এটার উপরে বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম, মোট এফ বল প্রয়োগ করলাম, তাতে এই বস্তুটার পৃষ্ঠ তলের ক্ষেত্রফল যদি এ হয়, এর আয়তন হ্রাস পেয়ে ধর এটা সংকুচিত হলো, বা প্রসারিতও কিন্তু করতে পারতাম, আমরা টানতেও পারতাম। এখন যদি এটা হ্রাস পেয়ে এর আয়তনটা হয়ে গেল ভি প্রাইম, এরকম কিছু একটা হয়ে গেল। ওকে, হ্রাস পাইছে। তো এই হ্রাস পাওয়ার ফলে যেটুকু হ্রাস পাইছে কতখানি কমে গেছে, আমরা যদি এটাকে স্মল ভি দিয়ে দেখাই, যে আমরা সব সময় শেষটা থেকে আদিটা বিয়োগ দেই, সো এখানে নেগেটিভ আসবে বিকৃতিটা, এরকম বলছিলাম। সো এটা নেগেটিভ পজিটিভ যাই হোক, আমরা এখানে এটা হচ্ছে কতখানি আয়তন হ্রাস পাইলো বা কতখানি আয়তন পরিবর্তন হইলো, এটা হচ্ছে আদি আয়তন। এটাকে আমরা বলতেছিলাম আয়তন বিকৃতি, মানে একক আয়তনে কতটুকু পরিবর্তন হয়েছে। আচ্ছা, এবার যদি আয়তন পীড়ন কাকে বলে বলি, তাহলে ওই সংজ্ঞাটা আবার আগের মতো হবে, যে কোনো বস্তুর আয়তন পরিবর্তনের জন্য যদি তার উপরে আমরা বাহ্যিক বল প্রয়োগ করি, তখন ওই বলের বিরুদ্ধে বস্তুর ভিতরে আরেকটা বল উৎপন্ন হবে, যেটা এটাকে বাধা দিতে চাইবে, সে আগের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করবে, এবং সেটা কিন্তু ওই আমার বলের সমানই হবে, কারণ সেটা একটা প্রতিক্রিয়া বল। সো আয়তন পীড়নও হবে সেই এফ বাই এ, এবং এইটা যদি আমরা ওই যে আবার এফ বাই এ কে আমরা আবার চাপ হিসেবে বলতে পারি, সো আয়তন পীড়নকে আমরা সরাসরি পি দিয়েও লিখতে পারি, অবশ্য আগের গুলোকেও পি দিয়ে লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু বিভিন্ন গ্যাসের ক্ষেত্রেই যেহেতু এই যে আয়তনের ব্যাপারটা আছে, গ্যাসের জন্যই বেশি এই ব্যাপারটা খাটবে, তো সেই ক্ষেত্রে আমরা গ্যাসের চাপ নিয়ে বেশি কথা বলি দেখে এফ বাই এটাকে পি দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে লেখা হয়। ওই চাপ দিয়ে এফ বাই এই বোঝাচ্ছে, মানে গ্যাসের চাপটাই সেক্ষেত্রে হবে আয়তন পীড়ন। ওকে, সংজ্ঞা কিন্তু একই রকম। এবার আসতেছি আর একটা বিকৃতি, এটা গেল দৈর্ঘ্য বিকৃতি, আর একটা হচ্ছে আয়তন বিকৃতি। আর ক্ষেত্রফল বিকৃতি নিয়ে আমাদের এই ইয়াতে, আই মিন এই চ্যাপ্টারটায় খুব একটা কথাবার্তা নাই। আরেকটা বিকৃতি নিয়ে কথা আছে, সেইটা লিখতেছি 3 নাম্বার। হ্যাঁ, বিকৃতি অবশ্যই একটা স্কেলার রাশি, কারণ এটা জাস্ট মিউট করে রাখিস, জাস্ট দুইটা এই মাত্রার অনুপাত আর কি, এবং যে মাত্রাগুলোর অনুপাত সেটাও স্কেলার রাশি, আয়তন স্কেলার রাশি, দৈর্ঘ্য স্কেলার রাশি। আচ্ছা, এবার আসি, লাস্টেরটা ছিল আরেকটা নতুন, যেটা আমরা আগের দিন বলি নাই, এটাকে মোচড় বিকৃতি বা কৃন্তন বিকৃতি, এরকম আরো কয়েকটা নাম আছে, বা ব্যবর্তন বিকৃতি, এভাবে অনেকভাবে বলে। যা হোক, আমি একটা নামই লিখলাম, বা এটাকে ব্যবর্তনও বলে, মোচড় বা ব্যবর্তন, ব্যবর্তন বিকৃতি। এটা কিরকম জিনিস, ধর এই যে আমরা একটা বই, এই বইটা এখন এই অবস্থায় আছে, আমরা যদি এটার এই পৃষ্ঠে পৃষ্ঠে যদি বল প্রয়োগ করি, এই পৃষ্ঠে স্পর্শক বরাবর, তাহলে এই যে এখানে একটা কোণ এসে বাঁকা হয়ে যাচ্ছে, এই কোণটা নিচের পৃষ্ঠটা থেকে উপরের পৃষ্ঠটা একটা কোণে সরে যাচ্ছে, যত কোণে সরে যাচ্ছে এইটাকে আমরা তার মোচড় বিকৃতি বলতেছি। তার মানে মোচড় বিকৃতি একটা কোণ। তাহলে আমি এইটার সংজ্ঞাটা একটু পরে দিব, আগে আমি চিত্রটা এঁকে বুঝাই, তারপর সংজ্ঞাটা দিচ্ছি। এই সংজ্ঞাটা তোরাই বুঝতে পারবি যে আমরা কি সংজ্ঞাটাকে কি বলতে, কিভাবে বলতে পারি।
আচ্ছা, এরকমই থাকুক। তো আমরা এখন এটার এই বরাবর এফ বল প্রয়োগ করলাম, স্পর্শকীয় বল। তাতে নিচের পৃষ্ঠটা ফিক্স থেকে উপরের পৃষ্ঠটা সরে যাবে। তো উপরের পৃষ্ঠটা সরে যাওয়ার পর এরকম একটা অবস্থা হইলো, ধর এই পৃষ্ঠটা এখানে চলে আসছে, এই পৃষ্ঠটা এখানে চলে আসছে, ওটা সামনের দিকে একটু মুভ করে গেছে, মানে এরকম কিছু একটা অবস্থা দাঁড়াইছে। এখন এই যে এই জায়গায় যে কোণটা উৎপন্ন হয়েছে, এই জায়গায় বা এই জায়গায় যে কোণটা উৎপন্ন হয়েছে, এটাকে আমরা মোচড় বিকৃতি বা জাস্ট থিটা দিয়ে দেখাচ্ছি। এখন এটা সংজ্ঞাটা কিভাবে দিব সেটা একটু দেখানোর চেষ্টা করি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। এটা ছিল তার নর্মাল অবস্থা। পরবর্তীতে আমি জাস্ট এই সামনের ভিউটা আঁকতেছি, হ্যাঁ, একটা ভিউ আঁকতেছি, পরে এটা এরকম হয়ে গেছে, ওই উপরের পৃষ্ঠটা সরে গিয়ে ওইদিকে চলে গেছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে থিটা। তাহলে আমরা নিচের যে নিচের পৃষ্ঠটাকে যদি ধর এ বি দিয়ে দেখাইলাম, আর এইটা ধর সিডি, সিডি। এখন এখান থেকে সি এর পজিশনটা এটা এইখানে চলে আসছে, সি প্রাইম, ওটা ডি প্রাইম, ওই একই কোণ হবে, সো একটা দিয়ে ব্যাখ্যা দিলেই হইল। তাইলে আমি এটাকে এভাবে বলবো, এই থিটাকে যদি বের করতে চাই আমরা কিভাবে লিখতে পারি, আমরা নর্মালি সমকোণী ত্রিভুজ হয়েছে এটা একটা, তাহলে জাস্ট লিখতে পারি যে ট্যান থিটা, আগে একটু এটুকু লিখে নেই, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, মানে হচ্ছে সি সি প্রাইম, এটা হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে এসি। ওকে, এভাবে লিখতে পারি। আর আমরা যদি ওকে লম্ব বাই, ঠিক আছে। আবার কোন অতি ক্ষুদ্র হইলে, আচ্ছা আরেকটা ব্যাপার, এটা আমরা ধরলাম যে সবগুলা বাহু সমান এরকম ধরলাম। এখন যদি কোন অতি ক্ষুদ্র হয়, তাহলে আবার আমরা জানি থিটা সমান সমান, আচ্ছা ধর যেটাকে আমি এসি লিখছিলাম, আমি একটু পরে ঠিক করতেছি, এই কোন অতি ক্ষুদ্র হইলে টেন থিটা ইকুয়ালস টু থিটা লেখা যায়, এটা সবার মনে আছে আশা করি। আমরা ওই কৌণিক গতির মধ্যে এই কথাটা বলে আসছিলাম, বা এভাবেও আমরা বলতে পারি, এই যে যখন কোণ অতি ক্ষুদ্র হবে তখন সাইন থিটা ইকুয়ালস টু টেন থিটা এরকম লেখা যায়, তো ইকুয়ালস টু থিটা লেখা যায়, যেটা আমরা আগেও পড়ে আসছি, সবার মনে আছে, কৌণিক গতিসূত্রের মধ্যে একবার পড়ছি, নিউটন, হ্যাঁ ব্যাংকিং কোণের মধ্যেও পড়ছি, হ্যাঁ ওই দুই জায়গায় পড়ছি। তার মানে আমরা এই থিটাটাকে, ওই টেন থিটাটাকে আমরা থিটা হিসেবে বলতে পারি। এখন এই থিটা হিসেবে বলার জন্য এখন এই সংজ্ঞাটা যেভাবে আমরা দিব, সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, যদি আমরা এই সবগুলা বাহুকে সমান ধরি, তাইলে ধর এই এসির জায়গায় এই এসি যেটা, এই এসির জায়গায় এবি লিখতে পারি, সবগুলা বাহুকে যদি আমি সমান ধরে নিই, তাইলে এরকম হবে যে এই এই এবি দৈর্ঘ্যের জন্য সরে গেছে কতখানি, সি সি প্রাইম, এই পরিমাণ সরে গেছে, আপেক্ষিক সরণ হয়েছে। তাইলে একক দৈর্ঘ্যের জন্য এবি দিয়ে যখন ভাগ দিচ্ছি, তখন একক দৈর্ঘ্যের জন্য কতখানি সরে গেছে সেটাকে আমরা ব্যাবর্তন বিকৃতি বা মোচড় বিকৃতি বলতেছি। তাহলে আমি সংজ্ঞাটা একটু লিখে দিই, এটা যেহেতু তোদের লিখে দিলে মনে হয় বুঝতে সুবিধা হবে, লিখি আমি, তারপরে আবার বলতেছি। ব্যাবর্তন বিকৃতির সংজ্ঞাটা লিখি, আর যদি কারো মনে হয় যে না আমি সমান ধরবো না, আমি এটাকে এসি রাখবো, তাইলেও সংজ্ঞা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এখন তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত, এসি দূরত্ব, দুইটা তলের মধ্যে দূরত্ব ছিল এসি দূরত্ব, যদি আমি ওভাবে রাখি, তাহলে সংজ্ঞাটা আগে লিখি পরে ব্যাখ্যা দিচ্ছি। একক দূরত্বে অবস্থিত দুটি তলের মধ্যবর্তী আপেক্ষিক সরণ, ওকে, এটাকে আমরা বলতেছি মোচড় বিকৃতি, আপেক্ষিক সরণটা।
তাহলে আমি সংজ্ঞাটা এবার বলার চেষ্টা করি। ধর দুইটা তল আছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। এরা হচ্ছে এখন কত দূরত্বে অবস্থিত? এসি দূরত্বে অবস্থিত। তো আমার সংজ্ঞার মধ্যে ছিল একক দূরত্বে অবস্থিত। তাহলে আমি ঐকিক নিয়মে লিখি। ঐকিক নিয়মে যদি লিখতে চাই এভাবে লিখবো, এসি দূরত্বে অবস্থিত, এই যে এসি দূরত্বে অবস্থিত, এসি দূরত্বে অবস্থিত দুইটা আপেক্ষিক তলের মধ্যবর্তী সরণ থিটা, এরকম করে লিখবো। সরি, থিটা না, এই যে সি সি প্রাইম। এসি দূরত্বে অবস্থিত দুইটা আপেক্ষিক তল, একটা হচ্ছে এবি আর একটা সিডি, দুইটা তলের মধ্যবর্তী আপেক্ষিক সরণ, মানে একটা তল থেকে আরেকটা কতখানি আগায় গেছে, এই সি সি প্রাইম দূরত্বে আগায় গেছে। তাইলে সংজ্ঞা অনুযায়ী একক দূরত্বে অবস্থিত, একক দূরত্বে অবস্থিত, তাইলে এই যে এসি দিয়ে ভাগ দিব, এসি দিয়ে ভাগ দিছি, সেটাকেই থিটা বলতেছি। তাইলে মোচড় বিকৃতির সংজ্ঞাটা আমরা এভাবে দিব, যে যদি দুইটা তল একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত হয়, তখন তাদের মধ্যে আপেক্ষিক যে সরণটা হয়েছে এটাকে আমরা আপেক্ষিক সরণ বলতেছি। তাহলে একক দূরত্বের জন্য যতখানি সরণ হয়েছে, ওই একক দূরত্বের জন্য যে সরণটা, সেটাকে আমরা থিটা লিখতে পারি, এই মাত্র দেখলাম, কারণ টেন থিটা থেকেই ওটা আসছে। তাহলে এইটুককে আমরা মোচড় বিকৃতি বলতেছি। সহজ কথায় মোচড় বিকৃতি দিয়ে আমরা একটা কোণ বুঝবো। ওকে, তো এখন এটা যেমন প্রত্যেকটা আগের বারের জন্য দৈর্ঘ্য বিকৃতির জন্য দৈর্ঘ্য পীড়ন দেখলাম, আয়তন বিকৃতির জন্য আয়তন পীড়ন দেখলাম, তাহলে এই মোচড় বিকৃতি বা ব্যাবর্তন বিকৃতির জন্য একটা পীড়ন থাকবে, তাহলে সেটাকেও বলবো ব্যাবর্তন পীড়ন বা ব্যাবর্তন পীড়ন বা মোচড় পীড়ন, এভাবে বলা যায়। অবশ্য ব্যাবর্তন পীড়ন নামটাই সুন্দর। এটা যদি বলতে চাই তাহলে এটা কি দাঁড়াচ্ছে? আগের বারের মতোই, এই যে আমরা এটাকে এফ বল প্রয়োগ করি, স্পর্শকীয় বল দিছিলাম এফ বল, এবং ওখানে এই ইসের একক ক্ষেত্রফল, মানে এটার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল সেটা ছিল এ। সো এইটারও এফ বাই এ হবে। তার মানে যে কোনো পীড়নকেই আমরা ওই এফ বাই এ দিয়েই দেখাবো, শুধু এক এক ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে, অথবা ক্ষেত্রফলের ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে আমরা আপেক্ষিক সরণের ক্ষেত্রে বা পীড়নের ক্ষেত্রে দেখাই, ব্যাবর্তনের ক্ষেত্রে দেখাইলাম। সো পীড়ন বলতেই চাপ, এই চাপটা আসছে বস্তুর ভিতরে উৎপন্ন হওয়া চাপ। এখন আমরা এই যে তিনটা টাইপের দেখলাম, বিকৃতি আর পীড়ন দেখলাম। তো এই কিছু বলবি নাদিম? চতুর্ভুজের না, পৃষ্ঠের, 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 পৃষ্ঠের। এই যে এটার পৃষ্ঠটা কিন্তু এরকম ছিল, আমি পুরোটা দেখাই নাই। এই যে উপরের পৃষ্ঠটা ছিল এই ক্ষেত্রফল, হ্যাঁ ঘনকের পৃষ্ঠ। আমি শুধু এই যে এই সাইডটাইকে দেখাইছি সাইড থেকে, কোনটা বোঝানোর জন্য। পুরোটা আঁকতে গেলে একটু গোলমেলে হয়ে যাচ্ছিল, এই জন্য। আচ্ছা, এবার আসি আমাদের এই যে তিনটা টাইপের বিকৃতি পাইলাম, তিনটা টাইপের পীড়ন পাইলাম। এখন দেখা যায় একটা নির্দিষ্ট বস্তুর জন্য এই পীড়ন আর বিকৃতির অনুপাত সবসময় একটা ধ্রুব সংখ্যা হয়। এটা আমরা 9-10-এ একটা পড়ে আসছিলাম, হুকের সূত্র। আগে হুকের সূত্রটা দিয়ে শুরু করি। ওকে, আস্তে আস্তে বুঝে যাবি। এগুলা কিন্তু খুব আহামরি কোনো কিছু না, যে পরীক্ষায় খুব বেশি চিন্তা করা লাগবে এরকম কিছু না, ডিরেক্ট সংজ্ঞা আকারেই আসবে। হুকের সূত্র, ওকে। বিজ্ঞানী হুক যে সংজ্ঞাটা দিছিল, এই সংজ্ঞা নিয়ে একটা গল্প আছে, তোদের বইয়ের মধ্যে গল্পটা লেখা আছে ছোট্ট করে, যদি নতুন বই হয় নিচে টিকা আকারে, যে ও ফার্স্টে এই সূত্রটা বের করার পরে এটাকে ধাঁধা আকারে ইয়াতে দিছিল, মানে নিউজ পেপারে দিছে, যে আমি একটা সূত্র আবিষ্কার করছি, এই সূত্রটা, লাইনটা লিখে দিছে, কিন্তু লাইনটা লিখে দিছে এভাবে যে ধর ধর আমরা যেমন কোন একটা লাইন লিখলাম, ওই লাইনের মধ্যে যতগুলা লেটার আছে, ধর এরকম, ওই যে ধর আই লাভ ইউ লিখবো, তো এটাকে এরকম এলোমেলো করে দিছে আর কি, এই এরকম উল্টা পাল্টায় দিছে। তো এরকম কিছু একটা দেওয়ার পরে আর কিছু যা যা বাদ পড়লো আমি কিন্তু আর গোছাইলাম না, সব কি চলে আসছে না, ভিটা বাদ পড়ছে, এরকম উল্টা পাল্টা করে দিছে। তারপর বলছে এটাই সেই সূত্র, সেই সূত্রটা এটা গোছায় নিতে হবে। তো এটা সে টাইম দিছে যে
পারলে তারপরে সে করে দিবে আর কি। 20 বছর মানুষজন ট্রাই করছে, সেটা পারে নাই। তো 20 বছর পরে সে সেইটা ধাঁধাটাকে উন্মোচন করছে, এবং সেটা সহজ একটা, যেটা বাংলা সহজ করলে বাংলাটা হচ্ছে এটা, যে টানলে বাড়ে। এটা হচ্ছে তার সূত্রটা ছিল, যে একটা বস্তুকে টানলে বাড়বে। সো মানে সহজ কথায় এটা দাঁড়ায়। সো এই সূত্রটাই সে এত কাহিনী করে দিয়ে রাখছিল। তো এইটাকে সে এত এভাবে বলে নাই, বলছি একটু ঢং করে। তো ঢংটা এরকম, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। এই কথাটা ইম্পর্টেন্ট, কারণ স্থিতিস্থাপক সীমার বাইরে গেলে আর এই ব্যাপারটা হবে না। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। মানে সহজ কথায় আমি একটা বস্তুকে যত পীড়ন দিব বা যত বল প্রয়োগ করব, তার বিকৃতি তত হবে, একটা আর একটা সমানুপাতিক। ওকে, পীড়নটা তো ওই বল থেকে আসছিল, আমি টান দিলেই বস্তুর ভিতরে ওই বাধাদানকারী বল বা চাপটা আসতেছিল। ওকে, তাইলে এইটাকে সে সূত্র আকারে দিছিল, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। এখান থেকে আমরা লিখতে পারতাম পীড়ন বাই বিকৃতি ইকুয়ালস টু, এই যেহেতু সমানুপাতিক, সো এটা ধ্রুবক হবে আর কি। তার মানে যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে রেখে তার মধ্যে আমি পীড়ন দিতে থাকি, এজন্য তার যে বিকৃতিটা হবে, সেই পীড়ন আর বিকৃতির অনুপাত সব সময় একই রাশি আসতে থাকবে। মানে আমি ধর 2 নিউটন বল প্রয়োগ করে যে পীড়ন উৎপন্ন হলো, তার জন্য যে পরিমাণ বিকৃতি হবে, সেটাকে ভাগ দিলে, ওই পীড়ন আর বিকৃতিকে ভাগ দিলে যে সংখ্যা পাবো, 4 নিউটন বল প্রয়োগ করে আমি যে পীড়ন আর বিকৃতিটা তার মধ্যে হবে, সেটাকে ভাগ দিলে একই সংখ্যা পাবো। এরকম ব্যাপারটা আমরা একটু পরে আসতেছি আরো। সো তার মানে আমরা হ্যাঁ, সকল বস্তুর ক্ষেত্রেই হবে, সেটা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকা লাগবে, এটা হচ্ছে কথা, বস্তুর যাতে স্থিতিস্থাপকতা নষ্ট না হয়। সো এখন আমরা যদি ওই, যেহেতু আমরা এই কয়েকটা টাইপের পীড়ন পড়লাম আর কয়েকটা টাইপের বিকৃতি, ওকে সমস্যা নাই শাকিল, যা আমি রেকর্ড করতেছি। কয়েকটা টাইপের পীড়ন আর কয়েকটা টাইপের বিকৃতি পড়লাম। এই পীড়ন আর বিকৃতির সবগুলারই একটা একটা করে অনুপাত বের করি। তাইলে আমাদের এই, যেহেতু 3টা টাইপের পীড়ন আর বিকৃতি দেখছি, তার জন্য এরকম আমরা 3টা ধ্রুবক পাবো। দৈর্ঘ্যের জন্য একটা পাবো, আয়তনের জন্য একটা পাবো, ওই ব্যবর্তনের জন্য একটা পাবো। সো এই 3টা ধ্রুবককে আমরা 3টা ভাবে নাম দিছি, তো সেগুলো একটু লিখতেছি। আচ্ছা, তার আগে পীড়ন আর বিকৃতির একটা লেখচিত্র আছে, একটু পরে পড়াচ্ছি, আগে একটু ইয়াটা দেখায়নি, ওই 3টা গুণাঙ্ককে একটু দেখায়নি। সো এগুলাও কোনো কঠিন পড়া না, এই আমি এখানে মুছে মুছেই লিখবো। ধর আমরা দৈর্ঘ্য, তাহলে আমি এটাকে লিখতেছি স্থিতিস্থাপকতার বিভিন্ন গুণাঙ্ক। স্থিতিস্থাপকতার একটা গ্রাফ আছে, ওইটা এখনো দেখাই নাই, একটু পরে দেখাবো। স্থিতিস্থাপকতার বিভিন্ন গুণাঙ্ক। সো আমরা দৈর্ঘ্যের জন্য যদি দেখি, 1 নাম্বার গুণাঙ্কটা এরকম হবে, যে একটা বস্তুর দৈর্ঘ্য যদি বাড়ানোর জন্য বল প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে তার দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, ওটা একটা এরকম ধ্রুব সংখ্যা হবে। সেই ধ্রুবকটাকে আমরা একটু স্পেশালি সেটার নাম দিছি হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, কারণ ইয়ং প্রথমে এইটা দেখাইছিল দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির জন্য। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ওই আবার আগের চিত্রটায় আসি। আদি দৈর্ঘ্য ছিল এল, ক্যাপিটাল এল, তারপরে এটার উপরে এফ বল প্রয়োগ করে এটার দৈর্ঘ্যটা বাড়ায় ফেলা হইল, এটার দৈর্ঘ্য বৃদ্ধি হইল এল। তাইলে বল যদি এফ হয়, এটাকে যদি আমি এমজি লিখি, আর তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, যেটাকে লেখা যায় পাই আর স্কোয়ার, কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃত্তাকার, মানে তারের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা এভাবে লিখতে পারি। দৈর্ঘ্য পীড়ন সেটা কি ছিল, এফ বাই এ, সো লিখলাম এফ বাই এ। দৈর্ঘ্য বিকৃতি সেটা কিরকম ছিল, এল বাই এল। এটাকে আমরা ইয়ং এর গুণাঙ্ক ওয়াই দিয়ে দেখাইতাম। সেই ওয়াইকে আরো কত ভাবে লিখতে পারবো, এই ওয়াইকে আবার আমরা এভাবে লিখতে পারি,
অ ইকুয়ালস টু এই এফ এর মান যদি এমজি বসাই দিই তাহলে এটাকে লেখা যায় এমজি ডিভাইডেড বাই এ হচ্ছে পাই আর স্কোয়ার আর নিচে এল বাই এল, তাহলে এটাকে এভাবে লেখা যায় এমজি ক্যাপিটাল এল নিচে হচ্ছে পাই আর স্কোয়ার এল। তো ইয়ং এর গুণাঙ্ককে আমরা ওভাবেও লিখতে পারি। এখানে এম হচ্ছে ওই ঝুলে দেওয়া ভর, যে ভরটা ঝুলাই দিছি, জি তো 9.8, এল হচ্ছে তারের আদি দৈর্ঘ্য, আর হচ্ছে ওই তারের প্রস্থ ব্যাসার্ধ, আর এই স্মল এল হচ্ছে কতখানি দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। সো আমরা ইয়ং এর গুণাঙ্ক, বেশিরভাগ অঙ্কই আমাদের ইয়ং এর গুণাঙ্ক নিয়ে। হ্যাঁ ভাইয়া, আর স্কোয়ার কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একটা তারকে কাটলে এই যে তারের যে প্রস্থচ্ছেদ ওটা কিন্তু বৃত্তাকার হয়, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মনে আছে? কে কোশ্চেন করছিলেন, নাদিম নাকি? আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা ওকে। এখন এইটা বের করলাম কিসের জন্য? দৈর্ঘ্যের জন্য। তো আমরা তো আরো কয়েকটা পীড়ন বিকৃতি পড়ে আসছি, তো তাদের জন্য এরকম করে বিভিন্ন গুণাঙ্ক আনতে পারবো। সো আয়তনের জন্য যদি আনি তাহলে এটা স্থিতিস্থাপকতার একটা গুণাঙ্ক গেল, আমরা তিনটা গুণাঙ্ক পড়বো। একটা হচ্ছে দৈর্ঘ্যের জন্য, আরেকটা পড়বো আয়তনের জন্য, আর আরেকটা পড়বো হচ্ছে ওই ইসের, ওটার নাম কি, মোচরের জন্য। আচ্ছা এখানে কিছু কথা বলি। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, দেখ এই অ এর মানটা কিসের উপর নির্ভর করতেছে? যদি সেম দৈর্ঘ্যের, ওই যে একটু আগে প্রথমে কেউ একজন কোশ্চেন করলো যে যদি আমাকে লোহা বা ইস্পাত আর রাবার দেয়, কার ইয়ং এর গুণাঙ্ক বেশি হবে বা কার স্থিতিস্থাপকতা বেশি হবে? আচ্ছা এই অয়টা তার মানে স্থিতিস্থাপকতাকে প্রকাশ করতেছে, তার মানে যার অয়ের মান বেশি তার স্থিতিস্থাপকতা বেশি। আমি আরো ডিটেলস আস্তে আস্তে বলতেছি। ধর যদি দুইটা আমি সেম দৈর্ঘ্যের তার নিই, তার মানে এল কনস্ট্যান্ট, ওকে, এই এল কনস্ট্যান্ট, একই ভর ঝুলাই দিলাম এম কনস্ট্যান্ট, একই প্রস্থচ্ছেদের নিলাম আরও কনস্ট্যান্ট, যদি এক, কিন্তু দুইটা বস্তু যেহেতু ভিন্ন ভিন্ন তাদের বাধা দেওয়ার ক্ষমতা ভিন্ন ভিন্ন হবে, তাদের এল এর মানটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। তাহলে দুইটা ভিন্ন বস্তুর জন্য যদি বাকি সব কিছু কনস্ট্যান্ট রাখি তখন এই অয়টা কিসের উপরে নির্ভর করতেছে? অয়টা নির্ভর করতেছে এই বাকি সব কিছু কনস্ট্যান্ট মানে 1/L। তার মানে যে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি যত বেশি হবে তার ইয়ং এর গুণাঙ্ক তত কম হবে, ব্যস্তানুপাতিক। এই সবাই কি এটা বুঝতে পারতেছিস? যে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি যত হবে তার ইয়ং এর গুণাঙ্ক তত কম হবে। আমরা কিন্তু সব কিছু সেম রাখছি। আচ্ছা টাইম এন্ড হয়ে যাচ্ছে, আমরা আরেকবার একটু জয়েন দিই। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে যার দৈর্ঘ্য বিকৃতি যত কম হবে তার ইয়ং এর গুণাঙ্ক তত বেশি হবে। তার মানে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি কম হওয়া মানে কি, সে তার অবস্থা নষ্ট করতে চাচ্ছে না, বিকৃতি হইতে চাচ্ছে না, তার মানে তার স্থিতিস্থাপকতা বেশি। আমরা বলছিলাম স্থিতিস্থাপকতা সেটাই যে সে তার আগের অবস্থাটা বজায় রাখতে চায়। তাইলে আমরা ওই যে এই কোশ্চেনটা প্রায় আসে যে রাবার আর যদি আমি ইয়া নেই, ইস্পাত নেই, কার ক্ষেত্রে কার স্থিতিস্থাপকতা বেশি হবে? তাহলে আমরা এই সূত্র দিয়েই বলতে পারি। ধর আমরা এখন একটা সেম দৈর্ঘ্যের রাবার নিলাম আর সেম দৈর্ঘ্যের ইয়া নিলাম, ওই এটার নাম হচ্ছে ইস্পাত, ওকে। তাইলে ওই সেম দৈর্ঘ্যের যদি নেই তাইলে তাদের এই আর একই রকম ওয়েট ঝুলাইলাম, সব কিছু সেম। তো রাবারের ক্ষেত্রে যদি যে দৈর্ঘ্য বৃদ্ধি হইলো সেটাকে আমি এল আর দিয়ে দেখাই, আর ইস্পাতের ক্ষেত্রে যে দৈর্ঘ্য বৃদ্ধি হইলো সেটা এল এস দিয়ে দেখাই, স্টিল। হ্যাঁ, তাহলে অবশ্যই বুঝতেই পারতেছিস যে একটা রাবারের মধ্যে যদি আমি ওয়েট ঝুলাই দেই, ধর 1 কেজি ভর ঝুলাই দিলাম, সেটা যতখানি বাড়বে ইস্পাত অবশ্যই তার চেয়ে কম বাড়বে। তার মানে যে কোনো সমান ওজনের জন্য অলওয়েজ এই এল আর ইজ গ্রেটার দেন এল এস হবে। এটা নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই যে রাবারের দৈর্ঘ্য বৃদ্ধিটা বেশি হবে, তাই কি না? বুঝছিস? হ্যাঁ ফিরে আসতে চায়, হ্যাঁ সেটা স্থিতিস্থাপকতা মানে হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা এই ইস্পাতকে বাঁকানোর জন্য তুই কি পরিমাণ বল দিবি এটা তোর আইডিয়া আছে? আচ্ছা সবাই কিন্তু এখানে একটা ভুল করে ফেলতেছিস, এই যে আগের অবস্থায় ফিরে আসা,
ধর একটা রাবারের জন্য একটা ইস্পাতকে বাঁকাইতে গেলে কি পরিমাণ বল দিয়ে তার আগের অবস্থায় যাইতে হচ্ছে, আর একটা রাবারের ক্ষেত্রে ওই পরিমাণ বল দিলে দেখবি রাবারের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছে? হ্যাঁ, স্থিতিস্থাপকতা ওই সেটাই বলতে যাচ্ছি। তার মানে কতক্ষণ ধরে স্থিতিস্থাপক, মানে তুই যে বলতেছিস ধর আমি এই যে এটাকে এখন বল প্রয়োগ করতেছি, হ্যাঁ এটা বাঁকতিছে না, এর মানে কি আমি যে বাহ্যিক বল প্রয়োগ করছি সরাই ফেলছি, ও আগের অবস্থায় এত দ্রুতই চলে আসছে, আমি বাইরের চোখ খালি চোখে দেখতেছি ও বাঁকতিছে না বা ওর মধ্যে কিছু হচ্ছে না, কিন্তু ওর তো অনুপ্রমাণ গুলো সরছে এবং আমি বাহ্যিক বল সরাই নেওয়া মাত্র ও চলে আসছে, ও তাইলে অবশ্যই রাবারের আগে আসছে। আমরা সবাই এখানে ভুল করি, আমরা সবাই এখানে ভুল করি, বা তোদের এই মিস্টেকটা আমারও ছিল, কারণ ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে রাবার ইলাস্টিক, এটা হয়েছে ঝামেলা। কারণ আমি এটার মধ্যে বল প্রয়োগ করছি, এই একই বল দিলে রাবার বাঁকা হয়ে যাবে পুরাই এবং তারপরে সে ফিরে আসবে। অলসো আমি বলতেছি ও, ওর কোনো চেঞ্জ হয় না, কিন্তু ওর চেঞ্জ হয়েছে, ওর অনুপরমাণুগুলো একটু সরে আসছে এবং বল সরানো মাত্র ওইটা ওখানে চলে গেছে, তার মানে রাবারের চেয়েও আরো আগে চলে আসছে। সবাই ক্লিয়ার এইটুক? আচ্ছা, তাহলে এবার আসি, তাহলে এটা বুঝতে পারতেছি একই পরিমাণ বল দিলে রাবার যতখানি বৃদ্ধি পাবে ইস্পাত তার চেয়ে কম বৃদ্ধি পাবে। তাহলে ওই যেহেতু এল আর বেশি, তার মানে যার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হয় তার ইয়ং এর গুণাঙ্ক কম, তাহলে সুতরাং আমি লিখতে পারি ওই ডিসিশন থেকে ওই এস ইজ গ্রেটার দেন ওই আর, মানে হচ্ছে যেহেতু এল আর বেশি ছিল, ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু ওই আর কম হবে, মানে রাবারের ইয়ং এর গুণাঙ্কটা কম কম হবে ইস্পাতের তুলনায়, তার মানে যার ইয়ং এর গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতা বেশি, তাইলে অবশ্যই স্টিল বা ইস্পাত রাবারের তুলনায় বেশি স্থিতিস্থাপক। কথা বুঝলি সবাই? ওইটা এটা খ নাম্বারের জন্য আসবে, হ্যাঁ। হ্যাঁ ভাই বল। আচ্ছা গুণাঙ্ক, গুণাঙ্ক বা ধর আরো কি বলি, যে মানে গুণাঙ্ক বলতে একটা কনস্ট্যান্টকে বোঝায়, বা ওই সহগ এগুলা বোঝাইতে আহ, ধর আমরা এটাকে ইয়ং এর সহগ বলেও নাম দেওয়া যাইতো, ওকে, বা ইয়ং এর গুণাঙ্ক, এরকম যা বলি আমরা এগুলো একটা ধ্রুব মানকে বোঝায়, যে কোনো একটা সংখ্যা, এটাকেই গুণাঙ্ক বলি। আচ্ছা, কেন এটার নাম গুণাঙ্ক হয়েছে এটা একটু বলি। আচ্ছা, ওই গুণ শব্দটা থেকেই আসছে, দেখ আমরা কোনো কিছু এই যে এইখানে যদি আমি এভাবে লিখতে চাই বা এভাবে লিখি, ওই যে আমরা লিখতাম এফ প্রপোর্শনাল টু এম, এটা লিখতাম না, এটা লিখতাম, এটা তো মনে আছে। পরের লাইনে কি করতাম, এফ এখানে ইকুয়াল দিয়ে কে দিতাম, তারপরে লিখতাম এম এ। তার মানে সমানুপাতিক সাইনটা উঠাই দিলে সমানের পরে এমন একটা সংখ্যা আনতে হয় যেটা দিয়ে গুণ দিলে দুই পাশ সমান হয়, এই যে এম এর সাথে এটা গুণ দিলে, এটা যেহেতু গুণ দিতে হচ্ছে এই জন্য এই জিনিসটার নাম ইয়ং এর গুণাঙ্ক। এটাও একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে সবসময় একটা পাশে গুণ দিলে আরেক সাইডে সমান হয়, মানে যে সংখ্যাটা দিয়ে গুণ দিলে দুই পাশ সমান হবে, এই জন্য ওটাকে গুণাঙ্ক বলতেছি। এই কে কেও আমরা গুণাঙ্ক বলতে পারতাম, বুঝছিস আশা করি সবাই? না, গুণাঙ্কের গুণাঙ্কের একক থাকবে কিনা সেটা ডিপেন্ড করবে যদি ইসের উপরে, তার বাকি রাশিগুলোর উপরে, যেমন এই ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্কের একক আছে, উপরে হচ্ছে পীড়ন, নিচে হচ্ছে বিকৃতি, ইয়ং এর গুণাঙ্কের একক কি হবে, যেহেতু পীড়ন একটা চাপ ছিল আর বিকৃতির কোনো একক ছিল না, তাহলে চাপের যে একক ইয়ং এর গুণাঙ্কেরও একই একক, তার মানে নিউটন পার মিটার স্কোয়ার, শুধু এইটার একক আছে, নিচেরটার কোনো একক নাই। সো ইয়ং এর গুণাঙ্কের একক নিউটন পার মিটার স্কোয়ার, শুধু ইয়ং এর গুণাঙ্ক না, বাকি সবগুলাই যেহেতু পীড়ন বাই বিকৃতি, আমাদের সবগুলা গুণাঙ্কেরই যেহেতু পীড়ন বাই বিকৃতি হবে, সবগুলার এককই আসবে নিউটন পার মিটার স্কোয়ার। থ্যাঙ্কস একক নিয়ে বলার জন্য। আর একইভাবে এটার মাত্রাও আছে, মাত্রাটা তোরা বের, হ্যাঁ প্যাসকেল দিলেও হবে। আচ্ছা, এবার আমরা আসি সেকেন্ডটায়, এটা তো দৈর্ঘ্য নিয়ে গেল, আয়তনের জন্য আসি, একইভাবে বলবো কিন্তু, সো নতুন কোনো কিছুই পড়াচ্ছি না আমরা। সো এবার আয়তনের জন্য চিন্তা করি, সো আয়তনের জন্য যদি চিন্তা করি এই কথাগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই এককটার নাম, এই গুণাঙ্কটার নাম ছিল ইয়ং এর গুণাঙ্ক। দুই নাম্বার গুণাঙ্ক যেটা আয়তনের জন্য, সেটাকে কয়েকভাবে বলা হয়, আয়তন গুণাঙ্ক বলে, অথবা ইংলিশটা হচ্ছে বাল্ক মডুলাস, সো বি দিয়ে দেখায়, ক্যাপিটাল বি। সো আগেরটার মতোই যদি আমরা সংজ্ঞা দিই তাহলে এটা হবে আয়তন পীড়ন
ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। সো এই চিত্র আবার আঁকলাম না, পীড়ন মানেই ছিল এফ বাই এ, ওই যে একটা বেলুন যে আঁকছিলাম তার উপরে বল প্রয়োগ করছিলাম এবং ক্ষেত্রফল এ ছিল, আর আয়তন বিকৃতিটা ছিল ভি বাই ভি। এই দুইটার অনুপাতকে আমরা এই আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস যেটা বি দিয়ে দেখাচ্ছি। এটাকে আরো যদি আমার গ্যাসের ক্ষেত্রে বলে যে একটা বেলুনের মধ্যে গ্যাস আছে, সেই ক্ষেত্রে গ্যাসের চাপটাই হবে এফ বাই এ, কারণ আমরা জানি গ্যাসের উপরে যদি আমরা একটা চাপ প্রয়োগ করি, ওই গ্যাস ভিতর থেকে তার দেয়ালের উপরে ওই সেম পরিমাণ চাপ দেওয়া, মানে গ্যাসের একটা আবদ্ধ কন্টেইনারে বাইরে থেকে যে চাপ দেওয়া হয় গ্যাসের পাত্রের মধ্যে ওই গ্যাস একই চাপ দেয়, পাত্রের দেয়ালে ওই একই চাপ দেয়। তাহলে এই এফ বাই এটাকে আমরা সেই প্রেসার পি আকারে লিখতে পারবো, এটাকে লিখবো ভি বাই ভি। এখন এই আয়তন গুণাঙ্কের জন্য আচ্ছা, এখন একটা ব্যাপার একটু বুঝি। তার মানে আগের বার যেমন বি বা আগের বার যেমন অয়, যার অয় যত বেশি ছিল তার বিকৃতি তত কম ছিল, এটা তো সবার মনে আছে, যার অয় যত বেশি তার বিকৃতি তত কম। তাহলে এবারও কিন্তু তাই দাঁড়াচ্ছে। ধরে যে আমরা এটাকে এভাবে লিখতে পারি, পি ভি উপরে ক্যাপিটাল ভি নিচে ভি। এবারও কিন্তু তাই, যে বি ইজ প্রপোর্শনাল টু 1 বাই স্মল ভি দিয়ে কিন্তু বিকৃতি বোঝাচ্ছি, আয়তন বিকৃতি। তো আমরা একটা কোনো একটা বস্তুর বাল্ক মডুলাস যত বেশি হবে তার মানে আমি ওইটাকে চাপ দিয়ে তত কম বিকৃতি বানাইতে পারবো। তো এবার আসি, আমরা গ্যাসের ক্ষেত্রে প্রায় গ্যাসকে সংকোচন করার চেষ্টা করি, যেমন সিলিন্ডারের মধ্যে গ্যাসকে তরল করে রাখার জন্য সংকোচন করতে হয়। সো গ্যাসের কথা বলতে গেলে বারবার সংকোচন ব্যাপারটা দরকার হয়। একটা গ্যাসকে কত সহজে সংকোচন করতে পারবো সেইটার উপরে ডিপেন্ড করে গ্যাসটা তরল বানানো কতটা ইজি সেগুলো আমরা বুঝতে পারবো। সো এই জন্য আমরা আর একটা নতুন কনস্ট্যান্ট আনছি এটা থেকেই, সেটা হচ্ছে এটার উল্টা। সেটাকে আমরা বলতেছি সংকোচনশীলতা বা কম্প্রেসিবিলিটি, মানে এই গ্যাসটাকে আমরা কত বেশি সংকোচন করতে পারবো, বা সংনম্যতা এভাবে বলা হয়। তাইলে একটা গ্যাসের সংকোচনশীলতা অথবা সংনম্যতা, অথবা যদি আমরা এটাকে কম্প্রেসিবিলিটি বলি, সেটাকে আমরা কে দিয়ে দেখাই। তাইলে আগেরটা কি ছিল, বি ছিল হচ্ছে বিকৃতি হতে চায় না, মানে সংকোচন হতে চায় না, আর এটা হচ্ছে কত সে সংকোচন হইতে চায়, তার মানে এটার উল্টা হবে, 1 বাই বি হবে। তাহলে 1 বাই বি হওয়া মানে জাস্ট এই যা এটার উল্টা জিনিস হবে সবকিছু। তো এই সংজ্ঞাটাও আমরা পড়বো, যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি বলতে কি বোঝায়, উল্টা 1 বাই বি মানে হচ্ছে আয়তন বিকৃতি বা আয়তন পীড়নের অনুপাতটাকে বুঝাই আমরা। এটা দিয়ে আমাদের সুবিধাটা কি, যার কে এর মান যত বেশি হবে বা যার সংকোচনশীলতা তত বেশি হবে, সেই গ্যাসকে বা সেই বস্তুকে, আমরা গ্যাসের ক্ষেত্রেই মেনলি এটা ইউজ করি, সেই গ্যাসকে তত সহজে কম্প্রেস করা যাবে এবং সেই গ্যাসটাকে তরল করা তত ইজি হবে। তো এই সংজ্ঞাটাও পড়বি। আচ্ছা, এইবার লাস্ট হচ্ছে, আমরা ওই 3টা পড়ছি, লাস্ট হচ্ছে মোচড় গুণাঙ্ক অথবা ব্যবর্তন গুণাঙ্ক। হ্যাঁ ভাইয়া বল। এই কে, আচ্ছা 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 ওকে। ধরে একটা গ্যাস, আমরা গ্যাসকে নানা প্রয়োজনে সংকোচন করি, সিলিন্ডারে ভরতে গেলে সংকোচন করি, তরল করতে গেলে সংকোচন করি। সো গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা পরিবেশ রসায়নের ব্যাপারটা জানবো। সো একটা গ্যাস, ধর আমাকে একাধিক গ্যাস দেওয়া হইলো, কোন গ্যাসটাকে সংকোচন করা বেশি ইজি হবে, সিলিন্ডারে ভরা কোনটায় কম খরচ হবে, ইজিলি সেটাকে সংকোচন করা যাবে, তরল বানানো যাবে। তো সেসব ক্ষেত্রে বারবার একটা টার্ম ইউজ করতে হয়, সেটা হচ্ছে এই কে, এবং যেটা বোঝাচ্ছে যে একে অল্প চাপেই অনেকখানি সংকোচন করে ফেলা যাবে। তাহলে বি এই জিনিসটা কি ছিল, এই বি জিনিসটা ছিল সংকোচনটাকে বাধা দেয়, মানে যার বিকৃতি যত কম হয় বা সংকোচনটা যত কম হয় তার বি তত বেশি হয়। তাহলে আমি এবার চাচ্ছি তার উল্টা জিনিসটা, যে সংকোচন ইজি হবে, তার মানে এটার উল্টা একটা রাশি নেই, জাস্ট বি এর ইনভার্স জিনিস নিলাম কে। তাহলে কে যদি আমি দেখে যে কে এর জন্য যদি এরকম লিখি, দেখ কে কে ইকুয়ালস টু আসতেছে এটার উল্টা, মানে উপরে আসবে ভি, নিচে আসবে পি ভি, এরকম। তাহলে সেম দুইটা গ্যাস নিলাম একই আয়তনের, ধর আমি কার্বন ডাইঅক্সাইড নিছি, একই সাথে ধর হাইড্রোজেন নিছি, দুইটা নিছি, দুইটার চাপ আর আয়তন এখন দুইটার উপরে সেম চাপ দিব, ধর দুইটার উপরে আমি 5 ATM চাপ দিব, এবং দুইটার আয়তন এখন ধর আছে ওই যে আদি আয়তন দুইটারই ধর 2 লিটার করে আছে।
তো এখন দুইটারই জন্য আমি দেখব কে কতখানি সংকোচন হইলো, মানে এই দুইটা কনস্ট্যান্ট, তার মানে কে ইজ প্রপোর্শনাল টু স্মল ভি, যার বিকৃতি যত বেশি হবে, যে গ্যাসটা যত সংকোচন হবে তার কে এর মান তত বেশি হবে। তো কে দিয়ে আমি বুঝে যাব কোন গ্যাসটাকে সংকোচন করা কত ইজি, অল্প প্রেসার দিয়ে সংকোচন করে ফেলতে পারতেছি। কথা বুঝছিস? ওকে, তাইলে এবার লাস্ট সেটা হচ্ছে ওই ব্যবর্তন গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক বলে এটাকে, এটাকে আমরা ইটা দিয়ে দেখাবো। দেখ আমরা কিন্তু একটা দিয়েই সবগুলো সংজ্ঞা দিচ্ছি, একই জিনিস। আর আগেই বলছিলাম যে এই চ্যাপ্টারে অনেক সংজ্ঞা। সো এবার যখন ওই দৃঢ়তার গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক যেটাই বলি না কেন, এটাকে আমরা দেখাবো ইটা দিয়ে। সো ইটাটা হবে এখানে ওই যে ব্যবর্তন পীড়ন ডিভাইডেড বাই ব্যবর্তন বিকৃতি, এবং সেইটাকে বলতেছি আমরা ইটা। তো ব্যবর্তন পীড়নকে আমরা কি দিয়ে দেখাইতাম, আবারও এফ বাই এ, সবসময় পীড়ন সেম জিনিস। আর বিকৃতি সেটা হচ্ছে থিটা দিয়ে দেখাইছিলাম, এই ব্যবর্তন বিকৃতিটা থিটা দিয়ে দেখাইছিলাম। সো এইটা ওই রকম হচ্ছে এফ থিটা, সরি এফ এ থিটা। ওকে, তাইলে কোনো একটা বস্তুর উপরে ওই যে পৃষ্ঠে যদি আমরা স্পর্শকীয় বল প্রয়োগ করি, তখন ওই বস্তুর ব্যবর্তন পীড়ন আর ব্যবর্তন বিকৃতির অনুপাতটাকে আমরা বলতেছি দৃঢ়তার গুণাঙ্ক। ওকে, আচ্ছা, এখন পরীক্ষায় কোশ্চেন আসলে দৃঢ়তার গুণাঙ্ক কাকে বলে এরকম আসতে পারে, অবজেক্টিভে আসলে এটার একক কি, মাত্রা কি, সবগুলোর একক কিন্তু একই রকম। এবং একই সাথে কখনো এইটা আসবে যে দৃঢ়তার গুণাঙ্ক এত বলতে কি বুঝায়, এরকম কিছু সংজ্ঞা টঙ্গা আসতে পারে। সো এগুলো একটু পড়ে নিবি, পারবি। আচ্ছা, এইবার আসি ওই একটা গ্রাফ, ওই গ্রাফ দেখায় তারপরে তোদের ধৈর্য থাকলে পরেরটায় যাব। গ্রাফটা হচ্ছে ইয়ং এর সূত্রের জন্য গ্রাফটা। ইয়ং এর সূত্র বলছিল পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, তো সেইটার লেখচিত্রটা আঁকবো আমরা, পীড়ন বিকৃতির লেখচিত্র আর কি। আমরা এই বরাবর পীড়নকে দেখাচ্ছি, মানে ওই যে এফ বাই এ, আর এই বরাবর বিকৃতি দেখাচ্ছি ধর এল বাই এল। ওকে, বা সরাসরি আমি পীড়ন আর বিকৃতি লিখতে পারতাম। সো ধর আমরা এরকম একটা তার, সরু তার উপরে ওয়েট ঝুলাই দিলাম। তোদের এগুলা যদি এখন ইয়া খোলা থাকতো, কলেজ টলেজ খোলা থাকতো, এগুলা ইয়া করায় আর কি, প্র্যাকটিক্যালে করায়। তো আমরা কি করব, ওই যে ওয়েট ঝুলাই দেবো এই তারটার নিচে, এক একবার এক এক ওজন ঝুলাবো। তো ধর প্রথমে আমরা শুরু করলাম 100 গ্রাম দিয়ে, তারপরে 200 গ্রাম, 300 গ্রাম, এরকম করে ঝুলাইতে থাকবো ওজন। এবং প্রতিবার ওজন ঝুলানোর পর এর বিকৃতি কত হচ্ছে সেটা বের করব, ওই যে কতখানি দৈর্ঘ্য বাড়লো আর আদি দৈর্ঘ্য সেটা। আর আমি যে কতখানি বল প্রয়োগ করলাম এফ ইকুয়ালস টু এম জি বসাবো এখানে। মানে ওই মানগুলা বসানোর পরে গ্রাফে যদি আমরা বসাই, যতক্ষণ পর্যন্ত এই স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকবে, দেখব যত আমি বল বাড়াচ্ছি আর বিকৃতি, মানে পীড়ন আর বিকৃতিটা সবসময় সমানুপাতিকভাবে বাড়তে থাকবে, মানে এরকম হবে যতক্ষণ ধরে সেই স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে। তাইলে এইটুককে আমি বই অনুযায়ী দেখাইলাম, এটা হচ্ছে ওপি। তো ওপি বরাবর বা এই পর্যন্ত আমি যত ওয়েট বসাইছি, তার মানে এখন পর্যন্ত তারটার স্থিতিস্থাপক সীমা নষ্ট হয় নাই। সো তার মধ্যে পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়েছে। আই মিন, যদি পীড়নকে আমি ওয়াই দিয়ে লিখি, এটাকে ওয়াই, এটাকে যদি এক্স দিয়ে বুঝাই, তাহলে ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স হয়েছে, মানে ওই যে মূল বিন্দুকে আমি সরল রেখা ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এইটুকু হয়েছে। আচ্ছা, তারপরে স্থিতিস্থাপক সীমা যখন নষ্ট হয়ে যাবে, তারপরে দেখা যাবে যে সামান্য পরিমাণ আমি যখন, মানে আর কি এতক্ষণ কি হচ্ছিল, এতক্ষণ বারবার বল দিচ্ছিলাম যখন, এবং বলটা সরাই নিলে পুরো সে আগের জায়গায় চলে আসতেছিল, এরকম হবে, ঠিক আগের দৈর্ঘ্য ফিরে পাবে। তার মানে তার বিকৃতি থাকবে না, বিকৃতি সবসময় জিরোতে চলে আসবে। কিন্তু এরপর যদি আমি ওই স্থিতিস্থাপক সীমাটা নষ্ট হয়ে যায়, তারপরে যদি আমি ওয়েট ঝুলানো শুরু করি,
তখন দেখা যাবে ওয়েটটা সরাই ফেললে তার মধ্যে কিছু বিকৃতি থেকে যাবে। এই যে এটা তো বিকৃতি ছিল, ধর এই যে এরপরে আমি ওয়েট ঝুলানো শুরু করলাম, দেখবো যে এই গ্রাফটা সমানুপাতিক ভাবে বাড়তেছে না, এলোমেলো ভাবে বাড়বে, এরকম হবে, এরকম কম বেশি হবে। ওকে, কোনো নির্দিষ্ট রুল মেনটেন করে বাড়বে না। এবং তখন তারটাকে যদি আমি ওয়েটটা সরাই ফেলি, আবার আগের জায়গায় ফিরে আসবে না সে, দেখা যাবে যে এখানে কিছু বিকৃতি সে রেখে যাচ্ছে। মানে ধরো এইটুকু বিকৃতি, এটা তো বিকৃতি ছিল, এখান থেকে ওয়েট সরাই ফেললাম, দেখলাম এইটুকু বিকৃতি সে রেখে যাচ্ছে, মানে তারটা কিছু বিকৃতি ভাব নিয়ে থাকবে, আগের মতো পুরাপুরি আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। তার মানে এখন স্থিতিস্থাপক সীমা নষ্ট হয়ে গেছে, তার মধ্যে ওয়েট ঝুলাইলে তার সে আগের অবস্থা পুরোপুরি ফিরে পাচ্ছে না, একটু একটু করে তার বিকৃতি থেকে যাচ্ছে। এরপরে যদি আমি আরো ওয়েট ঝুলাইতে থাকি, এখন তারটার মধ্যে বিভিন্ন জায়গায় সরু হয়ে যাইতে থাকবে, মানে বিভিন্ন জায়গায় ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হবে। সো তখন এই গ্রাফের আরো এলোপাথারি অবস্থা হবে, সমানুপাতিকভাবে বাড়বে না বা সূত্র মেনটেন করবে না, এবং ফাইনালি একটা পয়েন্টে গিয়ে তার ছিঁড়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের সেই স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে বা কোনো বস্তুর ক্ষেত্রে পীড়ন আর বিকৃতির লেখচিত্র। এটা আমাদের সময় বর্ণনা, এইটুকু হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে, আমি একটু লিখে দিই যে এইটুকু হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। আমাদের সময় গ্রাফটা বর্ণনা করতে আসতো, কিন্তু সৃজনশীল হওয়ার পরে আমি আর এই গ্রাফকে বর্ণনা করতে আসতে দেখি নাই। এই গ্রাফটা জাস্ট মানে দেখে রাখবি বুঝার জন্য, এমনি নর্মালি এখন আর গ ঘতে এই গ্রাফের বর্ণনা আসে না, আসলে ম্যাথ আসে, ম্যাথগুলাই আসে। সো তোদের জন্য ম্যাথটাই ইম্পর্টেন্ট। ওকে, আর যে ওজনটা ঝুলানোর পরে বস্তুটা, ধর এই বিন্দুতে বস্তুটার ছিঁড়ে গেছে, আই মিন তারটা ছিঁড়ে গেছে, তো যে ওজনটা ঝুলানোর পরে এই তারটা ছিঁড়ে যাবে, সেই ওজনটাকে আমরা বলবো অসহ ভার বা অসহ বল, আগের দিন বলে আসছিলাম। এবং সেই অসহ ভারের জন্য বস্তুর মধ্যে যে পীড়ন হয় সেটাকে আমরা অসহ পীড়ন বলি, সেটাও আগের দিন পড়ছিলাম। আচ্ছা, যা হোক গেল। ওকে, আমাদের আজকে কি আমি আরো আগাবো না এই পর্যন্ত থাকবে? আচ্ছা, স্থিতিস্থাপক ক্লান্তি কি আগের দিন মনে হয় বলছিলাম কিনা মনে নাই, আচ্ছা আবার বলতেছি। একটা বস্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে, এরকম একটা অবস্থা। ধর একটা স্প্রিং, তুই বারবার টানতেছিস আর ছেড়ে দিচ্ছিস, সেই স্থিতিস্থাপক সীমার মধ্যেই রাখতেছিস, কিন্তু আস্তে আস্তে স্প্রিংটার মধ্যে একটা জড়তা চলে আসবে। জড়তা বলতে সে আগে যত দ্রুত আগের জায়গায় ফিরে আসতো, তখন দেখা যাবে একটু স্লোলি ফিরে আসতেছে, মানে তাকে মনে হবে সে, তার মধ্যে একটা টায়ার্ডনেস চলে আসছে। তো বস্তুর এই ব্যাপারটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। ওটা কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যেই, স্থিতিস্থাপক সীমার মধ্যেই বারবার একটা বস্তুকে বল প্রয়োগ করে বল সরায় নিতে থাকলে বস্তুটার মধ্যে আগের অবস্থায় ফিরে যেতে একটু টাইম লাগে। এই ব্যাপারটাকে আমরা স্থিতিস্থাপক ক্লান্তি বলি, এটা সংজ্ঞা আসে। ওকে, থ্যাঙ্কস। তোরা তাইলে এই পর্যন্ত জিনিসগুলো পড়বি, আই মিন পয়জনের অনুপাতের আগ পর্যন্ত, ওই যে আজকে পার্শ্ব বিকৃতি ব্যাপারটা বললাম সেটার আগ পর্যন্ত। আর এটা নোটটা ক্লাসগুলো শেষে পেয়ে যাবি ইনশাল্লাহ, মানে হয়তো সামনের সপ্তাহে এই দুইটার অংশের পাবি, মানে পুরোটা আমার একবারে দেওয়া হবে না। আর এখন পর্যন্ত যে, হ্যাঁ ভাই বল। হ্যাঁ, কারো যদি ইচ্ছা হয় যে ভাইয়া এল এল সবগুলো এভাবে রাখতে আমার প্রবলেম হচ্ছে, তো বিকৃতিগুলোকে এভাবে দেখাইতে পারিস, ডেল্টা এল দিয়ে আমরা পরিবর্তন বুঝাবো, ওই ভি কে যদি পরিবর্তন বুঝাইতে ডেল্টা ভি বুঝাবো, এভাবে করতে পারি আমরা, কোনো সমস্যা নেই। স্মল এল, স্মল এল কে এভাবে দেখাইতে পারিস, তারপরে স্মল ভি কে এভাবে দেখাইতে পারিস, কারো যদি ইচ্ছা হয়, কোনো প্রবলেম নাই। হ্যাঁ বল। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছিলি বোধ হয়। আর কেউ কিছু কোনো কোশ্চেন করবি, বা আগের দিনের কোনো কোশ্চেন আছে? বা ভি প্রাইম যদি দিতে চাস দিবি, কোনো সমস্যা নাই, কিন্তু তোর চিত্রের সাথে যেন ঠিক থাকে। কারো ইচ্ছা হইলো যে, আমি তো বারবার বলি যে স্মল এল দিতে ইচ্ছা করতেছে না, তার ওখানে ওই যে বা দিতে ইচ্ছা করছে, বা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে বা, সে তাই দিবে যে পীড়ন এফ বাই এ ডিভাইডেড বাই বা। কারণ কথা হচ্ছে স্যার এটা দেখে একটু অকওয়ার্ড ফিল করতে পারে, কিন্তু আমার তো রাইট আছে, আমি এটা করতেই পারি খাতায়। ওকে,
হ্যাঁ, তারপরে আর কিছু বলবি? আচ্ছা, ল্যাটিস বিন্দু কি? ল্যাটিস বিন্দু হচ্ছে, হ্যাঁ, আয়নিক বন্ধনে ওই যে আগের দিন বলছিলাম যে আয়নিক ক্লাসগুলা, এই ধর সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাসের চারপাশে যে Cl মাইনাস থাকে, এইটা একটা Cl মাইনাস, এইখানে একটা Cl মাইনাস, এরকম চারপাশে চারটা, সামনে একটা, পিছনে একটা, এরকম বলছে। এই পয়েন্টগুলো ল্যাটিস পয়েন্ট। হ্যাঁ ভাই বল। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু ওই যে ভ্যান ডার ওয়ালস বলের মধ্যে বোধহয় ছিল নাকি? হ্যাঁ, আচ্ছা ওকে। আর যদিও এটা স্থির তড়িতের মধ্যে কোশ্চেনটা আছে, যদিও আক্স করে ফেলছে, তাহলে এখন বলি। আচ্ছা, হ্যাঁ, এই যখন চার্জ কোনো একটা বস্তুর মধ্যে চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে এরকম আলাদা হয়ে থাকে, দুইটা বিপরীতধর্মী চার্জ, তখন ওই জিনিসটাকে আমরা ডাইপোল বলি, মানে দুইটা পোল, বা বাংলায় বলি দ্বিমেরু। সো এটা যেহেতু স্থির তড়িৎ থেকে আসছে, এই জন্য এটাকে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু বলা হয়। হ্যাঁ, এখন আর কিছু বলতে যাচ্ছিস? এখন বলতে পারিস যে ভাই এইটা দিয়ে আমার কি কাজ? একটা বস্তুর মধ্যে এইরকম কাহিনী হওয়ার ফলে এর তড়িৎ ধর্মগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যায়। যে ধর এমনি নর্মাল একটা চার্জ, তার পাশে একটা যখন আমরা ইয়া বের করতাম, ধর এই যে একটা পজিটিভ চার্জ, এই বিন্দুতে তার এর মান কত হবে যখন বের করতাম আমরা, মানে ওই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, এটা বের করতে গেলেই আমরা ওই যে এরকম সূত্র ইউজ করতাম, E ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। মনে আছে তো? এটা সবার মনে আছে। কিন্তু এই বস্তুটা যার মধ্যে একই সাথে পজিটিভ নেগেটিভ পোল আছে, এখন যদি এর পাশে ওই একই দূরত্বে আর দূরত্বে একটা বিন্দু এনে আমি যদি এইখানে ই বের করতে চাই, তখন এই সূত্রের রূপটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, কাহিনীটা ওইখানে একটু ডিফারেন্ট হবে। কারণ এ টানবে, একটা পজিটিভ চার্জ এখানে আনলে, +1 কুলম্ব চার্জ আনলে এ টানবে, এ আবার বিকর্ষণ করবে। সো সূত্রের রূপগুলা চেঞ্জ হয়ে যাবে। মানে এই কোনো একটা বস্তুর মধ্যে এভাবে চার্জ থাকলে তখন তার তড়িৎ ধর্মগুলো একটু ডিফারেন্ট হয়। এই টাইপের বস্তুগুলোকে আমরা ইলেকট্রিক ডাইপোল বলি। হ্যাঁ, আর কিছু? যে কোনো পরমাণু না, নর্মাল পরমাণু তো নিউট্রাল থাকে। যে কোনো যেগুলা হচ্ছে তড়িৎ সমযোজী বন্ধনে আবদ্ধ, যাদের মধ্যে ইয়া আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, আই মিন যেগুলা পোলার সমযোজী বন্ধনে আবদ্ধ, যেমন পানির অণু, তারা তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করবে। বুঝছিস? ওকে। এই আর কি, আর যদি আরো ডিটেলস জানা দরকার হয় স্থির তড়িৎ চ্যাপ্টারে আমরা ওগুলো আবার দেখবো। তো ভালো থাকি সবাই। তাহলে নেক্সট আবার এই চ্যাপ্টারের টপিক, আর ওই নেক্সট থার্সডেতে এর মধ্যে তোরা প্রবলেমগুলো দেখে ফেলবি, আর আমি এর মধ্যেই হয়তো 2-1 দিনের মধ্যেই এই 2 দিন যা পড়াইছি সেইটার নোট আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।